স্বাগত রেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি আমি গোলাম কিবরিয়া। চলতি বাজেটের মোট অর্থায়নের 61% কর থেকে সংগ্রহের কথা বলা হয়েছে, অথচ গত অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এনবিআর। হরতাল, সহিংসতা ও কর ফাঁকির প্রবণতাই এর অন্যতম কারণ বলা হলেও কর প্রদান ব্যবস্থায় রয়েছে নানা জটিলতা। অভিযোগ আছে অব্যবস্থাপনা ও মধ্যস্বত্বভোগীদের কারণে হয়রানির শিকার হচ্ছে করদাতারা। কর ব্যবস্থার নানা দিক নিয়ে কথা হবে আজকের ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আছেন সংসদ সদস্য ও আয়কর আইনজীবী শাহ জিকরুল আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ডক্টর মাহবুবুর রহমান আজাদ। স্বাগত আপনাদের। যাচ্ছি ডক্টর মাহবুবুর রহমান আজাদের কাছে। চলতি বাজেটের রাজস্ব আয়ের বেশিরভাগই আসবে এনবিআর কর থেকে, যেটা বলছিলাম শুরুতেই, কিন্তু গত অর্থ বছরের লক্ষ্যমাত্রার চেয়ে ৩,৯৬০ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে এনবিআর এর সামগ্রিক কর। এই অবস্থায় এনবিআর 1,36,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কতটা বাস্তবসম্মত? তবে একটা কথা বলে রাখি, আমরা জানি যে আয়করের দিক থেকে এনবিআর এর লক্ষ্যমাত্রা অবশ্য পুরোটাই তারা লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে, কিন্তু এখানে কথা হচ্ছে সামগ্রিক। ধন্যবাদ। গত বছরে এনবিআর যে রাজস্ব টার্গেট যেটা ছিল তার থেকে সামান্য কিছু আমরা কম অ্যাচিভ করেছিলাম। এর প্রধান কারণ সেটা ছিল রাজনৈতিক অস্থিরতা বা দেশের অর্থনৈতিক মন্দা, বিশ্বের যে অর্থনৈতিক মন্দা, এটা একটা কারণ ছিল। এছাড়া একটা বড় কারণ ছিল যে কাস্টমস, যেটা আমাদের এক সময় সবচেয়ে বড় সোর্স অফ রেভিনিউ, ইন্টারনাল রেভিনিউ ছিল, সেটার রেটটা আস্তে আস্তে ফ্ল্যাট রেট করা হচ্ছে বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে। তবে আয়করের ক্ষেত্রে কিন্তু আমাদের গতবারের টার্গেট যেটা ছিল 35,300 কোটি টাকা, সেটা কিন্তু আমরা অ্যাচিভ করেছিলাম। এটা 36,000 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল গত, মানে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আপনারা অর্জন প্রায় 1,000 কোটি টাকা বেশি হয়েছিল। আচ্ছা, আয়করটা আমাদের মানে এনবিআর এর মোট কর আদায়ের কত শতাংশ? এই মুহূর্তে আয়কর প্রতি বছরই আমাদের শতাংশ হারে বাড়ছে। এটা আমাদের বর্তমানে যে টার্গেট আছে তাতে প্রায় 36% আয়কর থেকে আহরিত হয় জাতীয় রাজস্ব মানে 1/3 বেশি আয়কর থেকে আসে, একটু বেশি। আচ্ছা, বাংলাদেশের যত মানুষের কর দেওয়ার কথা, মানে এনবিআর এর নিয়ম অনুযায়ী আয় সীমা, বাৎসরিক আয়ের একটা টার্গেট আছে, সেটা সেই অনুযায়ী কত % লোক ট্যাক্স দিয়ে থাকে আপনাদের? আচ্ছা, এটা বাংলাদেশের জনসংখ্যা আমরা বলি প্রায় 15 কোটির অধিক, এবং আমাদের এখানে অ্যাক্টিভ করদাতার সংখ্যা এখন 12 লাখ থেকে 14 লাখ এর মধ্যে বিরাজ করে। তা আমরা যদি 12.5 লাখ স্ট্যান্ডার্ড ধরি, সেক্ষেত্রে পার্সেন্টেজ দেখেন 1%-এরও কম। এটা বিশ্বের অন্যান্য যে কোনো দেশের তুলনায় কিন্তু অনেক কম। আমাদের যে ট্যাক্সেবল স্ল্যাব যেটা আছে বা কর সীমা, যেটা আয়ের যে সীমাটা, সেটা 2,20,000 এই বছর, গত বছর যেটা 2 লক্ষ ছিল। মানে কারো আয় যদি 2 লক্ষ টাকা হলে বাৎসরিক আয় হলে তাকে আয়কর দিতে বাধ্য। এটা কিন্তু আয়কর দেওয়াটা কিন্তু নাগরিক দায়িত্ব একসাথে। আপনি বলছেন 12.5 লাখ, প্রায় আমাদের 12.5 লাখ। কিন্তু এটা যদি সবাই দিত 2,20,000, তাহলে কত হতে পারত? আমাদের যে এক্সপেকটেশন, আমাদের যে ধারণা বা বিভিন্ন স্টাডি যেটা বলছে, তাতে বাংলাদেশে কমপক্ষে 50 থেকে 60 লাখ লোক কর দেওয়ার ক্ষমতা রাখে বলে আমাদের ধারণা। 50 থেকে 60 লাখ দিচ্ছে, 5 ভাগের 1 ভাগ মানে করের আওতায় এসেছে। 5 ভাগের 1 ভাগ প্রায়, যদি আমরা বলি। জনাব মজিদ, আপনার কাছে যাচ্ছি। আপনি এনবিআর এর সাবেক চেয়ারম্যান এবং অনেক দিন দায়িত্ব পালন করেছেন। এই যে আমাদের দেখছি 5 ভাগের 1 ভাগ লোক মাত্র কর দিচ্ছে এবং আরো অনেক লোক বাইরে থেকে যাচ্ছে, এদেরকে করের আওতায় আনতে এনবিআর কি কি পদক্ষেপ নিচ্ছে? ধন্যবাদ। এবং এই বিষয়টা খুব উৎসাহব্যঞ্জক এবং একই সাথে বেদনাদায়কও, এই যে আমাদের অন্য একটা স্ট্যাটিস্টিক্সে আছে পরিষ্কার যে দেশের 40 ভাগ সম্পদের মালিকানা দেশের 5 ভাগ লোকের হাতে, অর্থাৎ 16 কোটি লোকের 5 ভাগ মানে প্রায় 80%, 80 লাখ। যেমনটি আজাদ বললেন, প্রায় 60-70 লাখ। আসলে প্রায় 60-70 লাখ বা 80 লাখের মতো লোকের কর দেওয়া উচিত বা কর দেওয়ার মতো সক্ষম তারা, কিন্তু আমরা যেমনটি দেখলাম যে প্রায় 1/5 কর দিচ্ছে। অর্থাৎ, এবং আমাদের যে কর জিডিপি যে রেশিওটি, সেটিও কিন্তু এই অব্যবস্থাটা নির্দেশ করে যে আমাদের কর জিডিপি রেশিও কিন্তু 11% এর মধ্যে কর জিডিপি রেশিও। এতে বোঝা যায় যে জিডিপি আছে কিন্তু কর নাই। তার মানে তার রেশিওটা সাধারণত ইন্টারন্যাশনালি প্রায় 20 হওয়া উচিত, জিডিপির 20% করের থেকে আসা উচিত, বা এরকম ধরনের একটা পজিশন। সেখানে আমাদের মাত্র 11। এতে বোঝা যায় যে আমাদের অর্থনীতিতে টাকা আছে কিন্তু
আমরা কর নিচ্ছি না বা দিচ্ছে না, বা এই ধরনের একটা অবস্থা বিরাজ করছে। এনবিআর কি কি পদক্ষেপ নিচ্ছে এখন এটা? এনবিআর পদক্ষেপ অনেক আগের থেকেই নেওয়া হচ্ছে এবং চলছে। সেটা হচ্ছে এখানে তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট কর এই ভিত্তি বা এগুলো বাড়াবার ক্ষেত্রে। একটা হচ্ছে যে সম্ভব বা সক্ষম সকল করদাতাকে করের আওতায় আনতে গেলে তাদেরকে দায়িত্ব সচেতনতা যেমন করা দরকার, উৎসাহী করারও প্রয়োজন। কেননা কর সাধারণত মানুষ সহজে দিতে চাওয়ার কথা নয়, কিন্তু দায়িত্ববোধ হিসেবে তাকে দিতে হবে। সুতরাং সে যদি কর দিতে উৎসাহী হয়ে আসে, তার সেই উৎসাহটা ধরে রাখতে হবে এবং তাকে উৎসাহিত করতে হবে। এই ক্ষেত্রে মাইন্ডসেটের প্রশ্ন। আমি যিনি কর নেব তার সাথে এমন আচরণে বা এমন ব্যবস্থায় বা আমার নিয়ম কানুন পদ্ধতি এমন সহজীকরণ বা এমন সহজভাবে হওয়া উচিত যেন ওর মনে করতে পারে যে আমি কর দেওয়া উচিত এবং কর দিলে আমার গেলে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি কি মানে কর প্রদান ব্যবস্থাটা কি একটু সহজ করার কথা বলছেন এবং যেন হয়রানির শিকার না হয় যারা কর দিতে আসছে? স্বাভাবিকভাবে, কারণ এটা যদি সে স্বাচ্ছন্দ্য বোধ না করে বা তার মনে যদি একটা আস্থার পরিবেশ যদি না আসে, তো তাহলে তো নানান ধরনের, যেমন আমি যদি একটা খুব জটিল আইন কানুন তার সামনে দেখাই বা সে যদি দেখে যে দিতে গেলে তো দেখি অনেক ঝামেলা অনেক সমস্যা, এইটাকে সহজীকরণ করলে এই আস্থার পরিবেশটা ফিরে আসে এবং দূরত্বটা কমে আসে। কর আহরণকারী এবং যিনি কর দেবেন, এই দূরত্বটা কমে আসার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এই করের এর ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে যে আমার ইকোনমি খুব দ্রুত ব্যাপক বিস্তার ঘটছে, কিন্তু সেইটার সাথে তাল মিলিয়ে তার কাছে যাওয়ার আমার সেই লোকবল বা আমার সাংগঠনিক কাঠামো সেইভাবে বৃদ্ধি পেতে হবে বা যেতে হবে। আমার 60-এর দশকে 90-এর দশকে যখন আমাদের সর্বশেষ একটা এনবিআর এর লোকবল কাঠামোর একটা হয়েছিল, আর গত বছর এটা বিশালভাবে ব্যাপকভাবে বাড়ানো সম্ভব হয়েছে। মাঝখানের এই 20-25 বছর কিন্তু আসলে কোনো এক্সপ্যানশন ছিল না, কোনো লোকবল ছিল না। অথচ আমরা লক্ষ্য করছি এই 20 বছরে, অর্থাৎ 90 থেকে এই 2013 বা এই সময়গুলোতেই আমাদের অর্থনীতির সবচেয়ে ব্যাপক বিস্তার ঘটেছে আর কি। আমরা যদি এডিপির সাইজ দেখি, আমরা যদি আরো অন্যান্য দিকে থাকি, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমার জাতীয় রাজস্ব বোর্ডের বা কর বিভাগের ওই অফিস লোকবল এগুলো ঠিক সেইভাবে ছিল না বা বাড়ানো হয়নি। তৃতীয়ত হচ্ছে যে একটা মানসিকতার ব্যাপার, অর্থাৎ করদাতার একটা সার্বিক পরিবেশ সৃষ্টি করা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি প্রশাসনের একদম উপরের থেকে নিচ পর্যন্ত সকলের মধ্যে এই দায়িত্ব সচেতনতার বিষয়টাকে একটা মডেল হিসেবে ব্যবহার করা দরকার। যদি এরকম হয়, যদি দেখা যায় যে সমাজে যিনি উপরে আছেন, যিনি নীতি নির্ধারণ করছেন বা যারা এই করছেন, তাদেরই দেখা যাচ্ছে যে নানান ধরনের ওই ফাঁকি দেওয়ার একটা প্রবণতা, বিভিন্ন উদাহরণ তার সামনে আসতেছে, তখন একজন সাধারণ করদাতার পক্ষে এই উৎসাহটা ধরে রাখা খুবই হয়। আরেকটা হচ্ছে সর্বশেষ বিষয়টি হচ্ছে যে কর যিনি দিচ্ছেন তিনি তো রাষ্ট্রের কাছ থেকে ঠিক সেই ধরনের একটা প্রতিদান, সেবা বা এই বিষয়গুলো পাওয়া, এটা কিন্তু গিভ অ্যান্ড টেকের প্রশ্ন। করের একটা বড় মূল দর্শনই হচ্ছে যে সম্পদের বন্টন বৈষম্যটাকে ঠিক করা, অর্থাৎ ধনীর কাছ থেকে কর নিয়ে সেই কর সকলের মধ্যে সেবার বিস্তার ঘটিয়ে সেটা রেখে করা, এটাই হচ্ছে কিন্তু মূল ফিলোসফি। তো সেটাতেও অর্থাৎ করের অর্থ, অর্থাৎ অর্জিত আয়ের অর্থ, অর্থাৎ সরকারি আয়ের ব্যয়ের বিষয়টিও জবাবদিহিতা, স্বচ্ছতা এবং যাতে জনগণের কল্যাণে এটা হচ্ছে। যেমন একজন গাড়িওয়ালা তিনি বলতে পারেন যে স্যার আমি এত গাড়ি ট্যাক্স দিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তার এই অবস্থা কেন, বা আমি চলার নিরাপত্তা পাচ্ছি না। একজন হয়তো সব দিচ্ছেন কিন্তু সে ব্যবসার নিরাপত্তা পাচ্ছে না, বা সে চিকিৎসা শিক্ষায় সব জায়গায় দেখা যাচ্ছে তার একটা বাড়তি খরচ করতে হচ্ছে। অর্থাৎ এই যে উভয় পক্ষের ভিতরে একটা সমন্বয়ের ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট। এতেই তাহলে তখন করদাতা মনে করবে যে হ্যাঁ আই মাস্ট পে, বিষয়টা এটা এসে যায়। আরেকটা জিনিস বিশেষভাবে লক্ষণীয়, সেটা হচ্ছে যে বিদেশে বা সব জায়গায় যদি এরকম সিস্টেম করা যায় যে আপনি যা কর দিচ্ছেন আপনি দিয়ে যান, আমি টোটাল হিসেব কষে আপনার যদি 5 টাকা আপনি বেশি দিয়ে থাকেন আপনি সেটা ফেরত পাবেন। বিদেশে কিন্তু আছে বা আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব এই স্বচ্ছ পরিবেশগুলো সৃষ্টি করার। তো ওই যে আগে বললাম লোকবলের অভাব আছে, আমাদের সিস্টেমের অভাব আছে, আমরাও অনেকগুলো জিনিস অবশ্যই এখন অনলাইনিং করছি, চেষ্টা করছি। যদি করদাতা বাড়ি বসেই যদি তার, এখন তো যেমন সিস্টেম করা হয়েছে তিনি অনলাইনে তিনি জমা দিতে পারবেন, কি বলে আয়কর জমা দিতে পারবেন।
আর এই যে সাম্প্রতিককালে আমরা যেটা শুরু করতে সক্ষম হয়েছি অনলাইনে টিআইএন খোলা, এতে হবে কি অনেক ভুয়া টিআইএন, ডুপ্লিকেট টিআইএন, এগুলোর আশা করি এখন সহজ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। জনাব জিকরুল আহমেদ। আমি প্রথমেই আপনার সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করে বলতে চাচ্ছি, আপনি যে কথাটি দিয়ে শুরু করেছেন যে কর ব্যবস্থাপনা এবং আইনের ত্রুটি, আইনের দুর্বলতা অথবা মধ্যস্বত্বভোগী, অনেকগুলি বিশেষণ লাগিয়ে আপনি বলেছেন যে যেখানে কর আদায় বাধাপ্রাপ্ত হচ্ছে। একটু আমি পরিষ্কার করি আপনাকে, কর মেলা যেটা হলো কিছুদিন আগে, সেখানে অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন, আমি কোট করছি অর্থমন্ত্রীকে, কর কর্মকর্তাদের দেখলে যাতে করদাতারা ভয় না পান, কর প্রদানের উদ্বোধন সেই চেষ্টা করা হচ্ছে, কর প্রদান ব্যবস্থা সহজ করতে হবে, হয়রানি বন্ধ করতে হবে। এটা অর্থমন্ত্রী বলেছেন মেলায়। সেটা বলেছেন, কিন্তু আপনি কিন্তু বলছেন ভিন্ন কথা। আমি সেই কথাটাই আসতেছি। আপনি জানেন নিশ্চয়ই 2011 সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি জরিপ সংস্থা, সিঙ্গাপুর ভিত্তিক জরিপ সংস্থা, তাদের জরিপে উঠে এসেছে এইভাবে যে কর ব্যবস্থাপনার মানদণ্ডে বাংলাদেশ এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলির মধ্যে দ্বাদশতম স্থানে রয়েছে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে, 1 নম্বরে আমরা আছি। নিঃসন্দেহে এটা সুতরাং এখানে কর ব্যবস্থাপনার কোনো ত্রুটি আছে বলে আমি মনে করি না। এবং পাশাপাশি আমি বলতে চাই এইটা কর ব্যবস্থার এই যে উন্নতি না, ত্রুটি আমি আবারও একটু বলছি, অর্থমন্ত্রী কিন্তু বলেছেন কর প্রদান ব্যবস্থাপনা আরো সহজ করতে হবে এবং হয়রানি বন্ধ করতে হবে। সো ওইখান থেকে আমরা নিয়েছি। এনিওয়েজ আমি এই ইয়েতে যাচ্ছি না। আপনার কাছে আমার যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে গিয়ে যে আমরা জানি এখানে আরেকটা, যদি আমি আরেকটা ইনফরমেশন কোট করি, এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন উনিও বলেছেন রাজধানী ঢাকা শহরে 70,000 বাড়িওয়ালা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যারা করযোগ্য, অচিরেই তাদের কর জালে আনা হবে। বাংলাদেশে 60 লাখ করদাতা থাকা উচিত বলে তিনি মনে করেন, এটা যেটা আমরা এখানে আপনার কাছে আমার প্রশ্নটা থাকছে যে এই যে কর না দেওয়ার একটা প্রবণতা, এটা কেন, কি কারণে, আর তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা, আইনগত ব্যবস্থা নেওয়া হয়? সেখানে আমি আসছি। আইন কিন্তু যথেষ্ট আমাদের রয়ে গেছে। আপনাকে প্রথম দেখতে হবে, আমরা যখন 72 সালে দেশটাকে স্বাধীন করি তখন আমরা আমাদের আয়করের যে অবদান ছিল মাত্র 10%। এখন কিন্তু আমাদের বর্তমান অর্থ বছর এটা লক্ষ্যমাত্রা 36%, 36%, যেটা আমরা আবার অর্জনও করেছি লক্ষ্যমাত্রা, এবং অর্জনও করছি কিন্তু আমরা। আর প্রবৃদ্ধি যদি আমরা চিন্তা করি 90-এর দশক পর্যন্ত ছিল সেই প্রবৃদ্ধির হার 11%, আর এখন সেটি কিন্তু উন্নীত হয়েছে 29.38%। সুতরাং এখানে করদাতাদের কর প্রদানে অনীহা, এটা যেমন আমি পুরোপুরি গ্রহণ করি না, আবার আমি এটাকে কি বলে অস্বীকারও করছি না। এই কারণে যে আপনি দেখেন এই দেশটি একটি ধ্বংসস্তূপের মধ্যে কিন্তু আমরা পেয়েছিলাম 1972-71 সালে যুদ্ধবিধ্বস্ত অবস্থায়। তখন আমি একটু কথাটা বলিনি 1 মিনিটের মধ্যে, বঙ্গবন্ধু তখন কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে এবং বাস্তব ধর্মীয় একটা চিন্তা করেছিলেন যে এই যে সরকারি কর্মকর্তারা আছেন, কর্মচারী আছেন, তাদের বেতন কোনো অবস্থাতে 500 টাকার বেশি আমি দিতে পারবো না, এবং 3 বছর তোমাদের কাউকে আমি কিছু দিতে পারবো না। তখন দেখা গেল যে অনেক কর্মকর্তার বেতন, যারা বেশি পাইতো তাদের বেতনটা কমে যাচ্ছে। তখন তিনি বললেন যে সরকারি কর্মকর্তারা ট্যাক্স দিতে হবে না, একটা প্রজ্ঞাপন জারি করে তিনি সেই সময়ের পরিপ্রেক্ষিতে। কিন্তু এর পরবর্তী সময় কিন্তু আমাদের দিন দিন এটা আরও অনেক বেশি বৃদ্ধি পাওয়ার কথা, যেটা আমি বলছি যে 90 দশকের পরে গণতান্ত্রিক সরকারের যখন চালু হলো তখন কিন্তু প্রবৃদ্ধি বাড়তেছিল। মাঝখানে আমরা বাধাগ্রস্ত 2 বার হয়েছি, একবার 76 সালে, একবার 82 সালে। তো এটা জাতি সবাই জানে। তো আমরা কিন্তু এখন যেটা আমি দেখছি জাতির মানুষের মধ্যে যে একটা প্রবণতা আমি দেখছি, কর প্রদানে তারা কিন্তু উৎসাহী, এবং এটা ধীরে ধীরে বাড়ছে, এবং তাদের উৎসাহ বাড়ছে। এটার একটি মাত্র কারণ আমি দেখি তাদের মধ্যে, 1 নম্বর যে কারণটি সেটা হলো দেশপ্রেম। এই জনগণের মধ্যে দেশপ্রেম আছে, এবং যারা কর ব্যবস্থাপনায় নিয়োজিত রয়েছেন, যারা কর কর্মকর্তা আছেন, তাদের মধ্যে কিন্তু আমি একটি কি বলবো, আমি কর্মচাঞ্চল্য, কর্মদক্ষতা এবং মেধার একটা স্বাক্ষর আমি পাচ্ছি। আমি আমরা একটা বিরতির সময় হলো, আমরা ফিরে এসে আপনার কাছে জানতে চাবো যে কি কি শাস্তির ব্যবস্থা আছে যদি কর না দেওয়া হয়। নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। কথা হচ্ছিল শাহ জিকরুল আহমেদ খোকনের সঙ্গে। আপনার কাছে আমার প্রশ্ন ছিল, কর ফাঁকি দিলে প্রচলিত আইনে কি কি ব্যবস্থা নেওয়া হয়, আর একজন করদাতা যদি কর দিচ্ছেন যিনি, তার বিনিময়ে তিনি কি পাচ্ছেন? ধন্যবাদ। তো আমরা যদি সময় মতো কর না দিই, রিটার্ন জমা না দিই, অথবা কর ফাঁকি দিয়ে থাকি, আইনের প্রত্যেকটি অপরাধের জন্য ভিন্ন ভিন্ন ধরনের সাজা রয়েছে। জরিমানা আমরা করতে পারি, মানে আইনত জরিমানা করা যেতে পারে। ইভেন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা কিন্তু হতে পারে যদি আমি কর ফাঁকি দিয়ে থাকি, মিথ্যা তথ্য দিয়ে থাকি, অথবা আমার যে হলফ করে যে আমি ডিক্লারেশন দিয়েছি, হলফনামার মধ্যে যদি কোনো ভুল থাকে, সেই কারণে কিন্তু আমার ফৌজদারি আইনেও আমার শাস্তির বিধান রয়েছে। কাজেই যে কারণে আমরা দেখছি গত 6 বছর যাবৎ এই জাতীয় রাজস্ব বোর্ড আয়কর মেলা করে আসছেন, মানুষকে জানান দেওয়ার জন্য যে আয়কর দেওয়াটা যেমন কর্তব্য এবং সময় মতো দেওয়াটা ওই কর্তব্যেরই একটা অংশ। কাজেই আমি আইন অনুসারে এই আইন মান্য করে সকল ট্যাক্স পেয়ার যাদের আয়টা কর যোগ্য আয় রয়েছে, তাদের সকলকে আমি আহ্বান করব এই ধরনের শাস্তি এবং প্রতিকূল অবস্থা থেকে নিজেকে বাঁচতে এবং দেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে আমাদের সকলেরই আয়কর দেওয়া প্রয়োজন এবং সময় মতো ট্যাক্সটি দেওয়া প্রয়োজন। এবং একটু সাথে যোগ করি, সেটা হচ্ছে যে আমি মনে করি প্রত্যেক করদাতার তার নিজের স্বার্থেই কর দেওয়া উচিত। কেননা তিনি তার যে অর্জিত আয়, তার যে অর্থ, সেটি রাষ্ট্রের কাছে যদি স্পষ্ট না করেন, তাহলে ওই তার ন্যায্য আয়টাও তার কাছে কাটা হয়ে যেতে পারে, তাকে নানান বিব্রতকর পরিস্থিতির শিকার হতে পারে। মানুষ তাকে যে কোনো প্রশ্ন করলে সে খুব মানে বৈধ পথে উপার্জিত আয়টাও অবৈধ হয়ে যাবে, অবৈধ হয়ে আইনের চোখে যাবে। হ্যাঁ, সুতরাং এটা তার নিজের স্বার্থেই তার দেওয়া উচিত এবং নিজেকে মানে এটা একটা সেফগার্ড হিসেবে। হ্যাঁ, সেফগার্ড, অবশ্যই সেফগার্ড। একজন করদাতার অনেকগুলো প্রোটেকশন আছে, অনেকগুলো বিষয় আছে, এবং আবার না থাকলে ঠিক ততটা বিড়ম্বনা আছে। যে দ্বিতীয় ভাগটি সেটি হলো যে বিনিময়ে করদাতা কি পাচ্ছে। আমরা কিন্তু জানি যে করটি আমরা দিচ্ছি সরকারি কোষাগারে, এটা কিন্তু আবার সাইক্লিক অর্ডারে, বা এটাকে বাংলায় বলা হয় সাইক্লিক অর্ডার, মানে এটা ফিরে আবার জনগণের এই টাকা কিন্তু জনগণই আবার ফিরে পাচ্ছে। এবং জনগণের যে উন্নয়ন, রাস্তাঘাট থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার এবং সামাজিক উন্নয়ন, সমস্ত কিছু কিন্তু এই চক্রাকারে, যে আমরা সাইক্লিক অর্ডার বলি, চক্রাকারে কিন্তু আবার জনগণই টাকাটা উপকার ভোগ করছে। অর্থাৎ আমি একা ট্যাক্স দিচ্ছি, 16 কোটি মানুষ কিন্তু এটা উপকারভোগী হচ্ছেন। সুতরাং এই জিনিসটাকে সামনে রেখে আমি দেখেছি একটা বিশাল বড় পার্সেন্টেজ কিন্তু আজকে এই ধরনের চিন্তা চেতনা থেকেই কর পরিশোধ করে থাকেন। আমি যাচ্ছি আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেটা এনবিআর এর যে ওয়েবসাইট, সেটাতে আমরা দেখেছি যে সেখানে বলা হয়েছে বাংলাদেশের কর নীতি ক্রমশ নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই নতুন পদক্ষেপগুলো কি একটু যদি আমাদেরকে বলেন। আচ্ছা, এটা অনেকটা এরকম, বাংলাদেশের করনীতি ইনফ্যাক্ট প্রতি বছরই আমরা চেঞ্জ করি। এই যারা স্টেক হোল্ডার আছে, করদাতাদের চাহিদা অনুযায়ী এবং অর্থনীতির যে চেঞ্জগুলি, এই চেঞ্জগুলির সাথে সামঞ্জস্য রেখে সামাজিক অবস্থার সাথে পরিবর্তন আমরা প্রতি বছরই কিন্তু ফাইন্যান্স সেক্টরের মাধ্যমে আমরা আয়কর আইনে পরিবর্তন আনি। সুতরাং আয়কর আইনটা বরং বলা উচিত যে আয়কর আইনটাই প্রতি বছর রিভিউ হয়, প্রতি বছর এটা চেঞ্জ হয় এবং প্রতি বছর এটা আপডেট করা হয়। এটা খুবই মডার্ন একটা ল এবং আমরা প্রতি বছরই কিন্তু এটা এর পাশাপাশি টেকনোলজির দিক থেকে যদি আমরা বলেন যে আপনারা কি কি নতুন টেকনোলজি বা ইন্ট্রোডিউস করছেন করদাতা। আমি আসছি, তার আগে আমি একটু কথা বলে যাই। আমাদের মাননীয় সাংসদ যে কথাটা বলল, সেটা হলো যে রাষ্ট্র এবং নাগরিকের দায়িত্ব। ইনফ্যাক্ট সকল এই দেশটির পুরো দেশটার মালিক কিন্তু আমাদের জনসাধারণ, বাংলাদেশের সকল নাগরিকই এই দেশটির মালিক এবং এই দেশটির দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব এই দেশের প্রতিটি জনগণকে, প্রতিটি মানুষকে তাকে লালন করা এবং পালন করা, একটা নিরাপদ রাষ্ট্র দেওয়া, উপহার দেওয়া, একটি প্রতিরক্ষা ব্যবস্থা, সুন্দর একটা প্রতিরক্ষা ব্যবস্থামূলক একটা উন্নয়ন এবং শান্তির একটা রাষ্ট্র তৈরি করার একটা রাষ্ট্র কিন্তু একটা প্রতিটি নাগরিকের ব্যক্তিগত চাহিদা এবং দাবি, এর অধিকার তার। এবং এই যে রাষ্ট্র তাকে এই অধিকারটা ফুলফিল করার জন্যই কিন্তু আমরা ইন্টারনাল রেভিনিউটা প্রয়োজন রাষ্ট্রের জন্য। অর্থাৎ রাষ্ট্রের এই যে আমাদেরকে একটা সুন্দর সমৃদ্ধশালী দেশ উপহার দিবে রাষ্ট্র, এটার জন্য যে অর্থটা আসবে সেই অর্থটা যোগান দেওয়ার দায়িত্ব কিন্তু সমর্থবান নাগরিক যারা আমাদের দেশে তাদের। আর টেকনোলজির যে ব্যাপারটি এলো সেটা হলো যে বিশ্ব এগিয়ে গেছে, টেকনোলজি এগোচ্ছে, আমরাও কিন্তু প্রযুক্তির ব্যবহার শুরু করেছি এনবিআরে। আমরা ইতিমধ্যে যে দুটো কাজ করেছি, একটা হলো আমরা
গত বছর ই পেমেন্ট চালু করেছি, অর্থাৎ আপনি আপনার কম্পিউটার থেকে কিন্তু আপনার ট্যাক্সটা পেমেন্ট করতে পারবেন, মানে অনলাইনে অনলাইনে আপনি ট্যাক্সটা পেমেন্ট করতে পারবেন। আমরা সীমিত আকারে রিটার্নটাও সাবমিট করতে পারবেন। আমরা এটা ব্যাপক অর্থে এখনো নিতে পারিনি, সীমিত আকারে আমরা এটা করেছি। অর্থাৎ কোনো কোনো ট্যাক্স জোনের জন্য কিন্তু আমরা কোনো একটা বিশেষ শ্রেণীর করদাতাদের জন্য আমরা অনলাইনে ট্যাক্স রিটার্ন সাবমিশনের একটা সুযোগ এখন আছে। এই বছর আমরা যেটা চালু করেছি 1 জুলাই থেকে, সেটা হলো আমরা ইটিআইএন এর প্রবর্তন করেছি। অর্থাৎ আমরা নতুন টিআইএন প্রবর্তন করছি, 10 ডিজিটের জায়গায় 12 ডিজিট, উইথ কোলাবোরেশন উইথ ইলেকশন কমিশন, ন্যাশনাল আইডি এবং ব্যবহার করে। সেই টিআইএন সার্টিফিকেট নিতে কোনো না যেতে হবে না, কম্পিউটার থেকে প্রিন্ট আউট দিলে সেটা একইভাবে। জি, আপনার কম্পিউটারে বসে আপনি লগ ইন করে আপনার 10 ডিজিট টিআইএন কি ইটিআইএন 12 ডিজিট ইটিআইএন এ ট্রান্সফার করতে পারবেন, এবং আপনি নিজের ঘরের থেকেই কিন্তু নিজের কম্পিউটার থেকে এটা প্রিন্ট আউট করতে পারবেন। বুঝলাম, তার পাশাপাশি কি পরবর্তী সময়ে যখনই প্রয়োজন হবে তখনই কি এটা বিভিন্ন জায়গায় দিতে হবে? আপনার সার্টিফিকেট আপনার কম্পিউটার থেকে আপনি প্রিন্ট আউট করতে পারছেন, আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। আমরা আশা করছি এই প্রযুক্তির ব্যবহারটা আমরা আগামী বছর আরো ব্যাপক অর্থে ছড়িয়ে নিয়ে যাব, এবং আগামী বছর যে অর্থ বছর যখন আগামী সেপ্টেম্বরে রিটার্নের সময় আসবে, আমরা আশা করছি যে ওই সময় আমরা আপনার ঘরে বসে আপনার কম্পিউটার থেকে আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন। এটা একটা বিভিন্ন প্রক্রিয়া এই অর্থে যে একটার উপরে আরেকটা নির্ভরশীল। যে কোনো একটা টেকনোলজি শুরু করলেই, যেমন আমরা এখন ওনারা যেটা করছেন সেটা একটা পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে আছে, মানুষের আগ্রহ খুব বাড়ছে দেখছি, এবং আশা করি যে এটা আমরা একটা টাইম দিয়েছি ডিসেম্বরের মধ্যে বোধহয় সবাইকে করতে, হয়তো পারা যাবে না বা হবে না, সেটা ঠিক আছে, কিন্তু সবাই এগিয়ে আসছেন এবং এতে একটা স্বচ্ছতা। এই যে আগে একটা টিআইএন নিতে গেলে হয়তো নানান ধরনের অভিযোগ থাকতো বা বিষয় থাকতো, সময়ের ব্যাপার ছিল, ঘুষ লেনদেনের অভিযোগ যাই হোক সেগুলো তো থাকতোই। তো সেগুলো আশা করি এখন যথেষ্ট সহজ হয়ে যাবে, এবং করদাতা নিজেই খুব স্বচ্ছন্দ বোধ করবেন এই বলে যে যখন তার পর্দায় তার ছবিটা ভেসে উঠবে, সেই যে আইডি কার্ডের যে ছবিটা দেওয়া ছিল, এটা কিন্তু এটা খুব একটা উৎসাহবঞ্জক একটা ব্যাপার আমি মনে করি। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে আমরা জানি এটা নির্বাচনের বছর এবং আমরা নানা রকম রাজনৈতিক সহিংসতা, নানা রকম কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। সম্প্রতি আমরা একটা হরতাল প্রত্যক্ষ করলাম, এরকম নানা রকম ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এরকম সহিংস পরিস্থিতিতে মানুষ সাধারণত একটু টাকা পয়সা খরচ করার ব্যাপারে একটু কনজারভেটিভ হয়ে যায়, একটু কম টাকা খরচ করছে। এইটা কি একটা বড় চ্যালেঞ্জ হবে কিনা কর আদায়ের, আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ? না, দেখেন প্রতি বছর আয় হলে আয়কর হবে, জিনিসপত্র কেনাকাটা হলে ভ্যাট হবে, জিনিসপত্র আমদানি হলে আমদানি কর হবে, আমদানি শুল্ক যেটা, অর্থাৎ ব্যবসায়িক অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরেই কিন্তু আয়কর শুল্ক বা ভ্যাট বলি এগুলো। আমি এখানে সেটা যদি আপনি নির্দিষ্টভাবে আয়করের কথা বলছি, যারা হয়তো কর দেওয়ার ইচ্ছা ছিল তারা ভাবতে পারে কিনা, এরকম কোনো আশঙ্কা আছে কিনা? না, এটা ভাবার বিষয় না, বিষয় হচ্ছে ওনার যদি আয় হয়, উনি যদি অর্থনৈতিক কর্মকাণ্ড ঠিক মতন উনি পরিচালিত করতে পারেন, কর্মকাণ্ড সব যদি ঠিক হয়, তাহলে ওনার আয় হবে, আয় হলে আয়কর হবে। এটা ভয়ের বিষয়ের সাথে জড়িত না, বিষয়টা হচ্ছে পরিবেশটা যদি তিনি পান, যিনি ব্যবসা করছেন তিনি যদি তার ব্যবসার পরিবেশ যথাযথভাবে পান, যিনি অন্যান্য কাজের সাথে চাকরি করছেন তিনি যদি সবকিছুতে পান, তাহলে তার অর্থনৈতিক কর্মকাণ্ড যদি ঠিক থাকে তাহলে সেটা হবে। এটা হয়ে থাকে আমাদের মতো দেশে স্বাভাবিক। নির্বাচনের বছরটাই সাধারণত তিনটা সরকার স্থবির হয়ে যায়, যদি হরতাল পরে লাগাতার, স্বাভাবিক। তাহলে কি এই যে 36% আমাদের যে আয়কর থেকে লক্ষ্যমাত্রা অর্জন করেছে তার চেয়ে বেশি করেছে যেটা ছিল, এইবার কি সেই আশঙ্কা থেকে যায় কিনা? আমার সেটা এই আশঙ্কা এবার না, গতবারও ছিল। গতবারও তো যে আমি 1000 কোটি টাকা বেশি বলছেন না, আয়কর কিন্তু আরো বেশি হতে পারতো। এবং গতবারের এই যে গত 6 মাসের যে রাজনৈতিক বা অস্থিরতা, ওইটার প্রভাব কিন্তু এসে পড়বে আয়করের উপরে এবছর, সেটাই বলছিলাম। হ্যাঁ, তবে আমি আপনাকে বলতে পারি সেটা তো বিষয়। আমার যে বিশ্লেষণ আর কি, সেটা হলো যখন হরতাল থাকে আমার আয়করের উপর কিন্তু তেমন চাপটা পড়ে না। চাপটা পড়ে যায় আমার এক্সপোর্টে, গার্মেন্টস সেক্টর। যে গার্মেন্টস সেক্টরকে আমরা ট্যাক্স হলিডে বা বিভিন্ন কারণে এই গার্মেন্টস সেক্টর থেকে কিন্তু আমরা খুব একটা ট্যাক্স পাই, এটা কিন্তু বলা যাবে না। পরিবহন খাত, বাস, ট্রাক, এরা কিন্তু প্রিজাম্পটিভ ট্যাক্স দিয়ে দেয়, কাজে এখানেও আমাদের প্রভাবটা পড়ে না। আর সবচেয়ে বড় যে জিনিসটা প্রভাব না পড়ার যে কারণ, আমাদের আয়কর আইনে এখন অফিসাররা কিন্তু অ্যাসেসমেন্ট করে না যে আপনার টাকা কত হবে, অফিসাররা কিন্তু করবে না। আপনার কত টাকা ট্যাক্স হবে, আপনি 82 ডাবল বি দাঁড়ায়
এটা আমরা বলি ইউনিভার্সাল সেলফ Universal self-assessment। এটা এত সহজতর করা হয়েছে যে মানুষ সব প্রণোদিত হয়ে নিজের করটা নিজেই ধার্য করেন এবং নিজেই আদায় করে পরিশোধ করেন। সুতরাং এখানে কিন্তু ওই আয়করের উপরে চাপ পড়বে সেরকম কোনো সেরকম আশঙ্কা কোনো আমরা আশঙ্কা আমি অন্তত মনে করি আচ্ছা, না। এই বিষয়ে আমরা আরো আলোচনা করবো একটা বিরতির পর। সময় হলো একটা বিরতি নেওয়ার, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। মাহবুব রহমান আজাদ, আমাদের দর্শকদের জন্য আয়করের সাধারণ নিয়মগুলো যদি একটু আরেকবার বলে দিতেন, যেমন বাৎসরিক ন্যূনতম কত টাকা বাৎসরিক আয় হলে কর দিতে হয়, সময় মতো কর না দেওয়ার সমস্যাগুলো কি কি, আর এবছর কর দেওয়ার শেষ সময় সীমা পাবে। ধন্যবাদ। আমাদের এখন যে এই বছর আমরা যেটা চালু করেছি সেটা হলো যে একজন ব্যক্তির 2,20,000 টাকার উপরে যদি আয় থাকে গত বছর এক বছরে বাৎসরিক আয়, তাহলে তাকে কর দিতে হবে। মহিলাদের ক্ষেত্রে একটু বেশি, মহিলাদের ক্ষেত্রে 2,85,000 এবং 2,80,000 প্রতিবন্ধীদের ক্ষেত্রে সম্ভবত, আমার যদি ভুল না হয়। 2,50,000 হচ্ছে মহিলা, 2,50,000 আর 65 বছর ঊর্ধ্ব হইলে 2,50,000। আর এটা ইউজুয়ালি জমা দেওয়ার জন্য ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হলো 30শে সেপ্টেম্বর এবং মিনিমাম ট্যাক্স ঢাকা শহরে 3,000 টাকা। এবং আমরা কিন্তু আয়কর মেলা চালু করেছি। আয়কর মেলাতে কিন্তু আপনারা গেলে আমাদের অফিসাররা, কর্মকর্তা কর্মচারীরা কিন্তু আপনাদেরকে এই রিটার্ন ফিল আপ করা থেকে শুরু করে আমরা পত্রপত্রিকায় দেখেছি আয়কর মেলার শুরুর দিনে কিছু সমস্যা হয়েছে। এই সমস্যাটা কি এখনো আছে নাকি এটা কাটিয়ে উঠেছে? এটা সার্ভারের কারণে, এটা ন্যাশনাল আইডি সার্ভারের কারণে প্রথম দিন সামান্য কিছু সময় সমস্যা হয়েছে। এখন কিন্তু এই সমস্যাটা নাই। এখন কিন্তু আয়কর মেলা খুব স্মুথলি চলছে এবং যারা যাচ্ছেন তাদের কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সেবাটা দিতে পারছি। আয়কর মেলা শেষ হবে 22 তারিখে, 22শে সেপ্টেম্বর। তারপরে যদি কেউ সেবা নিতে চায়, যে আয়কর মেলার সেবা যদি আপনারা কেউ নিতে চায়, এটা কিন্তু এই সেবাটা কিন্তু সারা বছর সবগুলি কর অঞ্চলেই দেওয়া হয়ে থাকে। তথ্য কেন্দ্র আছে, হ্যাঁ, এবং তথ্য কেন্দ্র আছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় তথ্য কেন্দ্র আছে। সেই তথ্য কেন্দ্র কিন্তু এই একই ধরনের সেবা ওইখানেও দেওয়া হয়। বিনামূল্যে সমস্ত ফর্ম পাবেন, বিনামূল্যে। এটা তো আপনি নিয়মের কথা বলছেন, বাস্তবে কি পায় কিনা? বাস্তবে কি পায় আপনারা এসে পরীক্ষা করতে পারেন, বাস্তবে কি পায়। বাস্তবে কি পায় কিনা আমি একটা উদাহরণ দিই তাহলে। যে কর ব্যবস্থাপনা নিয়ে আপনি প্রথমে শুরু করেছিলেন, 2006-07 সনে অর্থবর্ষে বাংলাদেশের আয়কর খাতের রাজস্ব আহরণ ছিল 8,700 কোটি টাকা, যেটা 2009-10 ছিল 17,000 কোটি টাকা, যেটা এই বছর আমরা আশা করছি 48,000 কোটি টাকা। অর্থাৎ একটা ডিপার্টমেন্ট 7 বছরে 6 গুণ রাজস্ব আহরণ করছে, 4 বছরে 3 গুণ রাজস্ব আহরণ করছে। যদি আয়কর বিভাগের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সিনসিয়ারিটি না থাকতো তাহলে এটা কিভাবে সম্ভব? এত বড় একটা অ্যাচিভমেন্ট কি উইদাউট ম্যানেজমেন্ট বা এফিশিয়েন্ট আমরা চাই যে এটা 5 গুণ বেড়ে যাক, তাহলে হয়তো সবাই আমাদের আপনাদের সবার সহযোগিতা আমি যাচ্ছি জিফরুল আহমেদ খোকনের কাছে। মানে এই যে আপনি শুরুতে যেটা বলছিলেন, অল্প একটু বলেছেন আমাদেরকে, এটা আরেকবার যদি একটু বলতেন যে বাংলাদেশের অবস্থান কি আয়কর আদায়ের ক্ষেত্রে বৈশ্বিক অথবা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে তুলনামূলক আলোচনা। সেটা আমি প্রথমেই বলেছি, আমাদের এই যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো, সেখানে আমরা কিন্তু প্রথম স্থানে, শীর্ষস্থানে আছি কর ব্যবস্থাপনা এবং কর আদায়ের ক্ষেত্রে। কিন্তু আমরা জানি যে ভারতের আয়কর কত পার্সেন্ট? 50%-এর উপরে, 58%। কিন্তু আমরা জানি যে 36%। আমরা 36 এবং আগামীতে কিন্তু আমাদের কত 1%-এরও কম হয় আমাদের, যদি 36% মোট রাজস্ব, আর ইন্ডিয়া 58%। তারপরেও কি আমরা জিকরু সাহেব যেটা বলেছেন সেটা হলো এএমজি এশিয়া প্যাসিফিক গ্রুপের একটা স্টাডিতে দেখা গেছে যে কর ব্যবস্থাপনা এবং সেবায়, দক্ষিণ পশ্চিম এশিয়াতে, সাউথ ইস্ট এশিয়াতে বাংলাদেশ শীর্ষে 1 নম্বর। আমাদের রেশিওটা হয়তো ওই পর্যন্ত ওঠে নাই, আমাদের যে তবে এগোচ্ছে দ্রুত, এটা ঠিক। আমাদের প্রেক্ষিত যেটা মিলেনিয়াম গোল, আমরা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যিনি বলেছেন 2020-21 সালে কিন্তু আমরা 51% অ্যাচিভ করব, যদি আমরা এই গতিতে আগাতে থাকি। জি, এই গতি, এবং এই গতিটা না, এই গতি কিন্তু আরো বাড়বে। এই কারণে আপনারা জানেন যে গত বছর ইনকাম ট্যাক্সকে এবং এমনভাবে এক্সপানশন করা হয়েছে, প্রায় প্রত্যেকটি থানায় কিন্তু নেওয়া হয়েছে। সুতরাং এটা এক্সিড করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে গিয়ে
প্রত্যেক বছরই গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাজেটে কালো টাকা সাদা করার একটা সুযোগ রাখা হয়, এটা একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। এটার কি ইম্প্যাক্ট আমরা দেখতে পাই আমাদের? দেখেন, আমি এখানে আমি কথাটা এইভাবে বলতে চাই যে কালো টাকা সাদার বিষয় যেটা, এটা কিন্তু আমরা বলি যে আনট্যাক্সড ইনকাম, যারা কর ফাঁকি দিচ্ছেন সেই টাকাটি, তাদের বৈধ টাকাটা কি এখন করের আওতায় আনবে। ঠিক আছে, তাতে কি কর ফাঁকি দেওয়াটা উৎসাহিত হয় কিনা? উৎসাহিত হয় কিনা আমি না, উৎসাহিত হওয়ার প্রশ্নই আসে না মানুষকে। এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনার, একটি কোট করছি, একজন জন কেইন্স, ব্রিটিশ অর্থনীতিবিদ, তিনি ওই 1963 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি বলে গেছেন যে কর ফাঁকি দেওয়াই হলো একমাত্র বুদ্ধিবৃত্তিক প্রয়াস যার কোনো পুরস্কার নেই। এটা কিন্তু আমি বহু জায়গায় বহুবার বলেছি। প্রকৃত অর্থে কর ফাঁকি দেওয়াটার মধ্যে কোনো আপনার আমাদের কি বলে পুরস্কার পাওয়ার বা আমাদের অ্যাপ্রিসিয়েশন পাওয়ার কোনো কারণ নেই সেখানে। তারপরে কিন্তু এই বাংলাদেশে কর ফাঁকি ব্যবস্থাটা, কর ফাঁকি অনেক সময় হয়ে যায়, টেন্ডেন্সি আছে। তো এইটার যেমন কুফল আছে, সুফলও কিন্তু আমরা দেখি। এই আনট্যাক্স মানি ট্যাক্সের আওতায় সারফেসে আনার কারণেই কিন্তু এই যে আমি বললাম যে প্রথমে কিন্তু এই কালো টাকা সাদা শুরু হয়েছে MLR 6 of 1976, দ্বিতীয়বার হয়েছে MLR 5 of 1982। অর্থাৎ মার্শাল লর আমলে এই কর ফাঁকির বিষয়টিকে বেশি রকমের উৎসাহিত করছে। অল্প টাকা ট্যাক্স, যখন নাকি 65% আমাদের পার্সোনাল ট্যাক্সের রেটে হাইয়েস্ট রেট ছিল, তখন বলা হয়েছে যে 25% ট্যাক্স দিয়ে আপনি কালো টাকা সাদা করতে পারবেন। তাহলে আপনি বলছেন যে এটার কোনো মানে এটা কি আমাদের জন্য ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? এই কালো টাকা সাদা করা নীতিগতভাবে খারাপ হচ্ছে, কিন্তু দেশের যে সার্বিক উন্নয়ন, আমরা এই দেশে মিল ইন্ডাস্ট্রি স্থাপন, ব্যবসার প্রসার এবং ভবিষ্যতে এই টাকার যখন আমার মেইন স্ট্রিমে চলে আসলো, এই টাকার উপরে যে ট্যাক্সটা হয় ভবিষ্যতে, যে কারণে আমরা এই প্রবৃদ্ধির যে হার দেখছি, এটা কিন্তু কালো টাকারই একটা অংশ এখানে কিন্তু রয়েছে। সুতরাং সুফল যে নাই তা না, বাট অবৈধ উপায়ে যারা টাকাটা রোজগার করে সেটাকে আমরা কোনো অবস্থায় আমি একটু জনাব মজিদের কাছে যাচ্ছি। আপনি বলেছিলেন শুরুতেই যে এনবিআর এর প্রায় 20 বছরেরও অধিক সময় ধরে এনবিআর এর কোনো জনবল বা কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি, সাম্প্রতিক একটা পরিবর্তন এসেছে। কর ফাঁকি রোধে এনবিআর এর যে অডিট ব্যবস্থা এবং জনবল, সেটাকে আপনি এখন যথাযথ মনে করেন? আর রাজস্ব আয় বাড়াতে এনবিআর এর কাঠামোতে আর কোনো পরিবর্তন আনা দরকার কিনা? খুব যথার্থ এই প্রশ্ন। সেটা হচ্ছে এই যে গত বছর বা তার আগের বছরই অ্যাকচুয়ালি ওই যে বিরাট এক্সপ্যানশনটা যেটা করা হয়েছে, লোক বলও ডবল দেওয়া হয়েছে, যেমনটি মাননীয় সংসদ সদস্য বলছিলেন যে আমরা এখন থানা পর্যায় পর্যন্ত অফিস খোলা সম্ভব হয়েছে। এটা হলেই এর একটা ইম্প্যাক্ট আসবে। এবং এইটার সাথে জড়িত যে আয়কর মেলাটা আপনারা দেখছেন, এটা কিন্তু 2007 সালে আমরা প্রথম কনসেপ্টটা আমরা করেছিলাম। সেখানে কিন্তু আমাদের একটা ছিল যে আমরা প্রতিটা উপজেলায় একটা নির্দিষ্ট তারিখ দিয়ে সেখানে আমাদের 2 জন অফিসার যাবেন বা 3 জন অফিসার যাবেন, সারা উপজেলাতে একটা ঘোষণা দেওয়া থাকবে যে আপনারা ওদিন এসে কিভাবে ফিল আপ করতে হয়, কি করতে হয় জানেন। অর্থাৎ যে সমস্ত করদাতা আমার কর অফিসে আসতে পারছেন না, দূরে থাকেন, এবং আমার অফিসারের পক্ষেও তার কাছে যাওয়া সম্ভব না, আমার একটা অফিস উপজেলায় খুলে রেখে সারা বছর বসে থাকা সম্ভব না বা উচিত না, সেই ক্ষেত্রে এই কর মেলার যে কনসেপ্টটা, যেটা কর মেলা, সেটাতে আপনারা কেমন সাড়া পেয়েছেন? যথেষ্ট সাড়া পাওয়া গেছে এবং উপজেলা লেভেল থেকেও আমাদের অনেক করদাতাকে আমরা ট্যাপ করতে পেরেছি। আমি একটু এবং সাপ্লিমেন্ট এটাও আরেকটু চলবে আর কি। আর ঢাকাতে আমরা এই বিশেষ মেলাগুলোতে আমরা যেটা লক্ষ্য করছি, মানুষের যে আগ্রহ, এই আগ্রহটা ধরে রাখতে হবে। এবং এই আগ্রহ ধরে রাখলে পর তখনই আস্তে আস্তে মানুষের ভিতরে কর দেওয়ার যে বিষয়গুলো সেগুলো সহজ হবে। এবং আমার অফিসাররাও, এখানেও আমাদের এনবিআর এর অফিসাররা, যেটা এই যে কর মেলায় যে ধরেন অনেকে জমা দিলে তাহলে ওই সময়টা ওনার বেঁচে যাবে, পরে অফিসে যে তখন আর ওই করদাতার জন্য তার বসে থাকতে হচ্ছে না, তখন ওই সময়টা তখন মনিটরিংয়ে ব্যবহার করা যাবে। অর্থাৎ এখানে হচ্ছে সময়ের সদ্ব্যবহারটাও এনবিআর এর কর্মকর্তাদের, আয়কর বিভাগের কর্মকর্তাদের একটা বিশেষ এক্সারসাইজের ব্যাপার। আমি একটু এই প্রসঙ্গে বলি স্যার, সেটা হলো যে আয়কর মেলায় যে সারাটা জনসাধারণের মধ্যে, আমরা প্রথম বছর আয়কর মেলায় রিটার্ন পেয়েছিলাম 51,000, দ্বিতীয় বছর এই মেলায় আমরা রিটার্ন পেয়েছি 62,000, এবং গত বছর আমরা এই আয়কর মেলায় রিটার্ন পেয়েছি 97,000। এবারে টার্গেট আমরা আশা করছি যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, তাতে 1,20,000 ছাড়িয়ে যাবে। এখন এই রিটার্নগুলো পাওয়া মানেই হচ্ছে টু দ্যাট এক্সটেন্ট আমার সময়টা বেঁচে যাবে ওর অফিসে বসে যে কাজ করার, তখন আরো বেশি করা যাবে।
হ্যাঁ, স্যার, এটা আমি ব্যবহার করা একটু যাবে। সেবার জি, কথা একটু বলি। প্রথম বছর ৭৬,০০০ করদাতা আমাদের এখানে টার্ন আউট করেছিলেন, দ্বিতীয় বছর এটা ৯০,০০০ মতো, এবং গত বছর এটা ৩,৪৬,০০০ ব্যক্তি বা করদাতা আমাদের এখানে কিন্তু সেবা গ্রহণ করেছেন, এবং এটা আমরা আশা করছি এবছর এটা এটা আরো ৫ লাখ বাড়বে। ৫ লাখ যে ৬ লাখ আমরাও ছাড়িয়ে আশা যাবে। করি করদাতারা আরো বেশি সেবা পাবে এবং আরো বেশি মানুষ করের আওতায় Aware আসবে। হবে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।